প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দশম শ্রেণীর সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারা আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে অনুক্রম নিয়ে আলোচনা করতে হয়। অনুক্রম শব্দটির অর্থ কি? কতগুলো রাশি পরপর সজ্জিতকরণের ফলে প্রথম পদ পরপদের সাথে যে মিল রেখে যে একটি নতুন সেট তৈরি করা হয়, সেই সেটটাকে বলা হয় অনুক্রম। যেমন यहाँ একটি অনুক্রম। যখন অনুক্রমকে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখন অনুক্রমটি হয়ে যায় একটি ধারা। ধারা হচ্ছে দুই ধরনের, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি? পরপর দুই পদের যদি পার্থক্য সমান হয়, যেমন यहाँ একটি সমান্তর ধারা। আবার যদি পরপর দুই পদের অনুপাত অর্থাৎ ভাগফল সমান হয় তখন ধারাটির নাম হয় গুণোত্তর ধারা। যেমন তাহলে আমরা এখন দুইটা ধারা নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সমান্তর ধারা, অন্যটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার বৈশিষ্ট্য প্রকাশ পায় দুইটি পদের পার্থক্যের উপর, দুইটি পদের অনুপাতের উপর। শিক্ষার্থীরা, এখন আমি সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারায় প্রথম রাশিকে বলা হয় প্রথম পদ এবং প্রথম দুই পদ বা একে প্রকাশ করা হয় এ প্রতীক দিয়ে। দুই পদের পার্থক্য নাম হচ্ছে সাধারণ অন্তর। তাকে প্রকাশ করা হয় ডি প্রতীক দিয়ে।
পদ সংখ্যা প্রকাশ করা হয় n প্রতীক দিয়ে, শেষ পদ প্রকাশ করা হয় p প্রতীক দিয়ে। শিক্ষার্থীরা, তোমরা এই ধারার প্রতীকগুলো একটু লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে একটু সহজ হবে। এখন আমি সমান্তর দ্বারা আলোচনা করতে গেলে আমাদের কিছু সূত্র নিয়ে আলোচনা করতে হয়। সুতরাং আমি সমান্তর দ্বারার আলোচনার জন্য আমি সূত্রগুলো লিখছি, সবাই তোমরা একটু খাতায় লিখে নেবে আশা করি। যে কোনো পথ বা সাধারণ পথ সমান n-তম পথ সমান হচ্ছে অর্থাৎ সাধারণ পথ n-তম পদটাকে আমি লিখব প্রথম পদ যোগ উল্লেখিত পদ, আমি উল্লেখ করলাম n -1 ইন্টু b। এটা হচ্ছে সাধারণ পদ বা n-তম পদ, যার উপর ভিত্তি করে আমরা পদসংখ্যা এই সূত্রটা ব্যবহার করে নির্ণয় করতে পারি। নিশ্চয়ই তোমরা লিখেছ। এখন আছে পদ সংখ্যা নির্ণয়ের অন্য একটি সূত্র। পদ সংখ্যা প্রকাশ করা হয় n প্রতীক দিয়ে, n সমান p - a ডিভাইডেড বাই d প্লাস 1। এখানে p হচ্ছে শেষ পদ, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। চার নম্বর হচ্ছে সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র রয়েছে। নাম্বার 1, hn সমান n/2 a প্লাস p। যখন ধারার মধ্যে শেষ পদটা থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। তখন আমাদেরকে অবশ্যই পদসংখ্যা নির্ণয় করতে হবে, তখন ধারার মধ্যে পদসংখ্যাটার উল্লেখ থাকে না। অথবা 2 নম্বর সূত্র, যেটাকে আমরা সমষ্টি নির্ণয়ের সার্বজনীন সূত্র বলে উল্লেখ করে থাকি। এই সূত্রটা প্রয়োগ করে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। এখন আমি একটি ধারার সমষ্টি নির্ণয় তোমাদেরকে দেখিয়ে দেব। আশা করি তোমরা সূত্রগুলো সবাই লিখেছ, লিখে নাও।
আমি একটি ধারা লিখেছি, তোমরা সবাই ধারাটা একটু লিখে নাও। ধারাটার উপর ভিত্তি করে একটু আমি তোমাদেরকে প্রশ্ন করব। দেখো ধারাটার প্রথম পদ কত, প্রথম পদকে কি দিয়ে প্রকাশ করা হয়? প্রথম পদকে প্রকাশ করা হয় এ দিয়ে। এখানে এর মান হবে 1। তাহলে ধারাটা নির্ণয় করতে এখানে কি আছে? শেষ পদ। শেষ পদকে প্রকাশ করা হয় পি দিয়া। পি এর মান হচ্ছে 99। আমাকে এই ধারাটার থেকে এখানে যেহেতু কত লিখেছে, তাইলে এই কথাটির অর্থ বুঝাচ্ছে এর সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি নির্ণয় করতে আমাদের কি কি লাগবে? একটু সূত্রটার দিকে তোমরা যদি খাতার দিকে দেখো, তোমাদের সূত্রের দিকে যদি থাকাও আমরা দেখতে পাই, সমষ্টি নির্ণয় করতে আমার এন লাগবে, এ লাগবে, অথবা পি লাগবে এবং ডি লাগবে। অনেক সময় পি, এই সূত্রটার জন্য পি এর দরকার আছে, সুতরাং পি লাগবে, এ লাগবে, ডি লাগবে। খেয়াল করেছো সবাই? এবং আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এন। এন যার নাম হচ্ছে পদসংখ্যা। পদসংখ্যা ছাড়া সমষ্টি নির্ণয় করা যায় না। সুতরাং আমরা এখানে পদসংখ্যা নির্ণয় করব। পদসংখ্যার সূত্রটা নিশ্চয়ই তোমাদের খাতায় লিখে আছে, দেখো। পি মাইনাস এ ডিভাইডেড বাই ডি প্লাস 1। এখানে ডি এর মানটা আমার সরাসরি নাই, ডি এর মানটা বের করতে হবে। ডি সমান হচ্ছে 3 বিয়োগ 1 2। ডি এর মানটা আমি কত পেলাম? 2 পেলাম। সুতরাং এখন যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে কি অবস্থায় আসে দেখি। পি এর মান হচ্ছে 99, এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2 প্লাস 1। 98 বাই 2 প্লাস 1 49 প্লাস 1, তাহলে 50। আমরা পদসংখ্যা কত পেয়ে গেলাম? পদসংখ্যা হচ্ছে 50। সুতরাং সমষ্টি নির্ণয়ের সূত্রটা এখন আমরা একটু, তোমাদের খাতায় লেখা আছে দেখো সবাই, আমি সূত্রটা একটু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরাও সাথে সাথে একটু লিখে নাও। সমষ্টি h সমান n বাই 2 a প্লাস পি। এখানে n এর মান কত পেলাম? 50। এর মান কত পেয়েছি? 1। পি এর মান কত পেয়েছি? 99। তো সুতরাং মান বসিয়েছি। এখন যদি আমি কাটাকাটি করি, 50কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25। এবং 1 এবং 99 যদি আমরা যোগ করি, দাঁড়ায় 100। তাহলে গুণ করলে আমার মান দাঁড়ালো 2500। নিশ্চয় তোমরা এই সমষ্টি বুঝতে পেরেছ আশা করি। যদি তোমরা না বুঝে থাকো, তাহলে তোমাদের বইতে উদাহরণে আরো সুন্দর করে দেওয়া আছে, আমরা সেটা করতে পারি। অন্যভাবে যদি আমরা করি, সমষ্টির এই সূত্রটা প্রয়োগ না করেও আমি সমষ্টি নির্ণয় করতে পারি। সমষ্টি hn সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই n এর মান 50, এর মান 1, n এর মান 50 বিয়োগ 1, d এর মান 2। তাহলে কি দাঁড়ালো? 25 2 প্লাস 49 গুণন 2 98। তাইলে সেম দুই প্রক্রিয়ায় আমরা একই রেজাল্ট পেয়েছি। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সমষ্টি নির্ণয় করতে পারবে অবশ্যই। এখন আমি একই ধারা থেকে
আর দুই একটা প্রশ্নের দিকে অগ্রসর হব। তোমরা নিশ্চয় উঠেই নিয়েছ, খাতার মধ্যে উঠে নিলে তোমাদের কাজে আসবে আশা করি। এখন দেখো, আমি সেই একই ধারাটাকে আরেকটু গুছিয়ে লিখেছি। প্রথম ধারাটা ছিল 2 + 4 + 6 প্লাস ডট ডট দেওয়ার পর 99 লেখা ছিল, সমান ছিল কত লিখেছিলাম। এই কথাটা দ্বারা বোঝানো হয়েছিল ধারাটির সমষ্টি নির্ণয় করতে হবে। এখন দেখো ধারাটায় 2 + 4 + 6 প্লাস দেওয়ার পর আমি আর লিখি নাই, ডট ডট দেওয়ার পর লিখছি ধারাটির কোন পদ 51, অর্থাৎ এক প্রকার একে বলা যায় এটাও পদসংখ্যা নির্ণয়ের এই সূত্র। এই অঙ্কটা করতে গেলে বলো তো দেখি তোমরা কোন সূত্রটা প্রয়োগ করব? নিশ্চয় তোমরা বলতে পেরেছ, আমরা এই সূত্রটা, এই অঙ্কটা করার জন্য আমরা n-তম পদ a + n-1 * d সূত্রটি প্রয়োগ করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে nটা আমি কোথায় পাবো? সুতরাং যেহেতু nটা আমার সরাসরি দেওয়া নাই, তাই আমি 91 পদটাকে n-তম পদ হিসাবে ধরে নেব নিশ্চয়। যেমন মনে করি আমি n-তম পদ সমান 51। এখানে a সমান আছে 2, d সমান হচ্ছে 4 - 2 2। তাহলে সুতরাং n-তম পদ এখানে n-তম পদের মান হচ্ছে 51। n-তম পদের মানটা কত? 51 আমি যেটা ধরেছি। এর মান কত পেয়েছি? 2। n এর কোনো মান আমার নাই, d এর মান কত পেয়েছি? 2। তোমরা তুলে নাও, তোমাদের খাতায় তোমরা উঠিয়ে নাও। এখন আমরা সরলটা করে নিই। তাহলে এখানে দেখায় প্লাস এবং মাইনাস চলে গেছে। আমরা কি পেলাম? 2n সমান আমি এখানে পদটাকে একটু চেঞ্জ করে দিই। এটা আমি বিজুট পদ নিয়ে করেছিলাম, এটা একটু চেঞ্জ করো সবাই। এটাকে আমরা 50 ধরে কাজ করি, যেহেতু আমি জুট নিয়ে কাজ করেছি, এদিকে খেয়ালটা করা হয় নাই। তাহলে এখানে 50 পেলাম। তাহলে n সমান আমি কত পেয়েছি? 25। তোমরা একটু সবাই, আমি এখানে 51 লিখেছিলাম, 51টা একটু 50 করে নাও, কারণ এটা একটি জুট পদেরই দ্বারা ছিল। আমি এখানে বেজুটটা লিখেছিলাম, সুতরাং জুটের মধ্যে তো বেজুট আসতে পারে না, সুতরাং এটা একটু সংশোধন করে নিলে সবটাই ক্লিয়ার হয়ে যায়। তাহলে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি, এইভাবে যদি ধারাটা লিখা হয় তাহলে 50তম সংখ্যাটা যদি পেতে চাই, তাহলে সেটা কত নম্বর পথে গিয়ে আমি 50 পাবো?
25 নম্বর পদটাতে গিয়ে এভাবে যদি ক্রমিকগতভাবে আমি লিখতে চাই তাহলে 50টা পাবো। আমি 25 নম্বর পদে গিয়ে আমি 50টা পাবো নিশ্চয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা পদ নির্ণয় করতে পারি, পদসংখ্যা নির্ণয় করতে পারি, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটি ধারা নিয়ে আলোচনা করব। ধারাটা একটু নিশ্চয়ই তোমরা লিখে নেবে। আমরা কিভাবে ধারাটা নির্ণয় করব? একটি সমান্তর ধারার খাতায় লিখে নাও সবাই। ধারাটি নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এর পূর্বে যে অঙ্কগুলো দুইটা আমি অঙ্ক করিয়েছি, দুইটা অঙ্কের মধ্যে ধারাটা দেওয়া ছিল, কিন্তু এখন যে অঙ্কটা আমি প্রদান করেছি দেখো এখানে ধারা নাই, দুইটি পদেরই উল্লেখ আছে। সুতরাং দুইটি পদ থেকে আমি কিভাবে ধারাটা নির্ণয় করব তার একটি উপায়, একটি কাজ আমি এখানে প্রদান করেছি। এখন আমরা চেষ্টা করব ধারাটা আমরা কিভাবে নির্ণয় করব। এখানে যেহেতু সরাসরি ধারাটা নাই তাই আমাদেরকে ধারাটা ধরতে হবে। মনে করি ধারাটির প্রথম পদ সমান 1, সাধারণ অন্তর ডি। তাহলে n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং 10তম পদ সমান a প্লাস 9d। 30তম পদ a প্লাস 29d। ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি ধরে আমি n-তম পদ এবং 10তম পদ 30তম পদ দুইটা পদ নির্ণয় করেছি এবং এখানে দেওয়া আছে 10তম পদের মান হচ্ছে 20 এবং 30তম পদের মান হচ্ছে 60। তাহলে সুতরাং সমীকরণ আকারে যদি আমরা লিখি, আমরা লিখতে পারি a প্লাস 9d সমান 20 নাম্বার 1, a প্লাস 29d সমান হচ্ছে 60 নাম্বার 2। সুতরাং আমি দুইটি সমীকরণ এখানে গঠন করেছি। কারণ ধারাটা নির্ণয় করতে হলে আমাকে অজ্ঞাত রাশি a এবং d এর মান অবশ্যই নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কাজটা লিখে নিয়েছো, সমীকরণগুলো তোমরা লিখছো নিশ্চয়। এখন আমি কাজ শুরু করব। অজ্ঞাত রাশি a এবং d এর মানটা যেহেতু অজ্ঞাত রাশি হিসাবে আমি a এবং d ধরেছি, সুতরাং এই দুইটি পদের মান আমাকে নির্ণয় করতে হবে। সমীকরণ দুইটির মধ্যে দেখতে পাই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের মধ্যে প্রথম পদটা একই, সাধারণ অন্তরের ভিন্নতা আছে।
যখন দুইটি পথ একই হয়ে যায় তখন অপনয়ন পদ্ধতিতে তোমরা সমাধান করেছো। অপনয়ন পদ্ধতিতে যখন দুইটা পথ একই, তাদের চিহ্ন যখন একই হয় তখন বিয়োগ করলে পথটি চলে যায়। সুতরাং বিয়োগ করলে 2 নং থেকে যদি 1 নং আমরা বিয়োগ করি তাহলে পথটা বিলুপ্ত হয়ে দুইটি অজ্ঞাত রাশির মধ্যে একটা জ্ঞাত রাশি ডি আমরা পেয়ে যাব নিশ্চয়। 2 নং হতে 1 নং বিয়োগ করে তাহলে অজ্ঞাত রাশি ডি এর মান পেয়ে গেছি, যার নাম হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত পেলাম? 2। এখন আমি এর মানটা দুইটা সমীকরণের যে কোনো একটার মধ্যে আমি যদি ডি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। আমি এখন 1 নং এ এর মান বসিয়ে পাই। নিশ্চয়ই তোমরা এটা লিখেছ, উঠে নাও একটু সবাই। উঠানো হয়ে গেছে। তাহলে আমি 1 নং এ ডি এর মান বসিয়ে পাই। এর মান কত পেয়েছি? 2। তাহলে হচ্ছে প্রথম পদ 2। সাধারণ অন্তর কত পেয়েছি? ডি এর মানও 2 পেয়েছি। তাহলে সুতরাং নির্ণেয় ধারাটি টু প্লাস 2 যোগ 2 2 যোগ 2 যোগ 2 2 যোগ 2 যোগ 2 যোগ 2 অর্থাৎ 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সমান্তর ধারার 3টা বিষয় নিয়ে আলোচনা করেছি, 3টা সূত্র প্রদান করেছি। নিশ্চয়ই তোমরা লিখেছ এবং দেখো 3টে সূত্র। প্রথমটা আমি সমষ্টি নির্ণয় করে দেখিয়েছি। পদসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি শিখিয়েছি। কিভাবে একটি ধারা নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছি। সুতরাং আগামীতে তোমরা বাড়ির কাজ স্বরূপ একটা আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে যাচ্ছি, তোমরা লিখে নাও। সেটা বাড়ি থেকে অবশ্যই করে নিয়ে আসবে। সবাই বাড়ির কাজটা লিখে নাও।
সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা, আমি একটি সৃজনশীল প্রক্রিয়ায় তোমাদেরকে একটি প্রশ্ন প্রণয়ন করেছি, নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিয়েছ। ধারার উপর আমি কাজ করেছি, এটা বাড়ির কাজ স্বরূপ রইল। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থেকো, ঘরেতে থাকো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবে। ধন্যবাদ।